বাবা তারেক রহমানের স্মৃতিচারণ করে মেয়ে জাইমার আবেগঘন ফেসবুক পোস্ট। বিএনপিকে সমর্থন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি হলে আন্দোলনে যাবে বিরোধী জোট। জামায়াত নেতা আব্দুল্লাহ তাহিরের কড়া হুঁশিয়ারি, জানালেন জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় নয়। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ফটকে পতাকা টাঙিয়ে জয় বাংলা স্লোগান, দখলে নেওয়া দাবি যুব মহিলা লীগ নেতাকর্মীদের। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের চিঠি, আলোচনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে শেষ সময়ের মার্কিন চুক্তি, বিষয়বস্তু নিয়ে কাটেনি ধোঁয়াশা। তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোন, শুভেচ্ছা জানিয়ে দিলেন একসঙ্গে কাজ করার বার্তা। 2026 সালের 12 ফেব্রুয়ারির রাত টেলিভিশনের পর্দায় লাখ লাখ মানুষের চোখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল জানতে উন্মুখ দেশের মানুষ। সারা দেশের বিভিন্ন আসনের ফলাফল একের পর এক প্রকাশিত হচ্ছে, আর মানুষের হৃদস্পন্দন বাড়ছে। পছন্দের প্রার্থী জয়ী হলে এক পক্ষের উল্লাস, আরেক পক্ষের হতাশা। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি উজ্জ্বল হয়ে ওঠে তা হলো গণতন্ত্রের সৌন্দর্য। দীর্ঘ 17 বছর পর দেশের মানুষ এবার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। দীর্ঘদিন ধরে মানুষ এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর নির্বাচনের স্বপ্ন দেখেছিল। অবশেষে এ মাসের দ্বিতীয় সপ্তাহে তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে এবং এরই মধ্য দিয়ে সত্যিকারের নির্বাচিত সরকার পেয়েছে দেশের মানুষ। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ক্যারিসমেটিক নেতৃত্বে বিএনপি এবারের নির্বাচনে এককভাবে 211 আসনে ভূমিধস বিজয় পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল সহ বিশ্বব্যাপী এ নির্বাচন স্বীকৃতি পেয়েছে। ইইউ পর্যবেক্ষকরা নির্বাচনকে অবাধ ও বিশ্বাসযোগ্য বলেছেন। সব মিলিয়ে এবারের নির্বাচন ইতিহাসের অনন্য উদাহরণ হয়ে থাকবে। দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি এবং ছবিও পোস্ট করেন। এবার তিনি তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। শুক্রবার বিকেল 4টার দিকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন জাইমা। সে পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেন। ফেসবুক পোস্টে জাইমা রহমান লিখেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে আমাদের বাবারা সব কিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি যার উপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। পোস্টের শেষ দিকে জাইমা রহমান দেশ, জাতি এবং নিজের বাবাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লিখেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমী তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলীগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলীগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের বেশ কিছু সিদ্ধান্ত নজর কেড়েছে দেশের সর্বস্তরের মানুষের। রাজধানীর যানজট বিবেচনায় প্রধানমন্ত্রী প্রোটোকল বহরের গাড়ির সংখ্যা কমানো, নিজের গাড়িতে চলাচল করা কিংবা সরকারি ছুটির দিনেও অফিস করার মতো ঘোষণা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে বিরোধী জোট আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যে জুলাই অভ্যুত্থানের কারণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই জুলাই সংস্কার কমিশনকে অস্বীকার করা জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানির নামান্তর। এই ইস্যুতে জামায়াত কোনো ছাড় দেবে না। তিনি বলেন, সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা। জাতীয় দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার তাহের এসব কথা বলেন। সিঙ্গাপুর সফররত ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই সাক্ষাৎকারে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরেন। জামায়াত জনমানুষের সমর্থন পেয়েছে এবং জনগণ তার দলের প্রার্থীদের মন খুলে ভোট দিয়েছে দাবি করে আব্দুল্লাহ তাহের বলেন, ক্যালকুলেটিভ পদ্ধতিতে কমপক্ষে 50 আসনের ফলাফল পরিবর্তন করা হয়েছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা পরিকল্পিতভাবে 10 থেকে 15 হাজার ভোটের মেকানিজম করে জামায়াত প্রার্থীদের পরাজিত করেছে।
করেছেন। জামায়াত প্রার্থীরা দেখেছেন মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, কিন্তু দিন শেষে এই ভোটের ফলাফল যে পরিবর্তন করা যায় সে ব্যাপারে তারা সতর্ক ছিলেন না। ফলে জনগণের ভোট তাদের পক্ষে পড়লেও গণনার সময় তা চলে গেছে প্রতিপক্ষের অনুকূলে। নির্বাচনোত্তর জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক রাজনীতির সূচনা হিসেবে দেখছেন আব্দুল্লাহ তাহের। জাতীয় পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেয় এবং জামায়াত জোট সরকারের শপথ অনুষ্ঠানে না থাকা জনমনে কি বার্তা দেয় এমন প্রশ্নে আব্দুল্লাহ তাহের বলেন, জামায়াতের বক্তব্য পরিষ্কার, তারা যে কোনো ভালো কাজে সরকারকে সহযোগিতা করবে। জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিল উত্তেজিত জনসাধারণ। প্রায় ১.৫ বছর পর এবার সেই কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী স্লোগান দিয়েছে। শুক্রবার সকাল 8:30টার দিকে সংগঠনের 10 থেকে 12 জন নেতাকর্মীকে ধানমন্ডি 3A সড়কের 51 নম্বর বাড়িটির সামনে দেখা যায়। তারা জানান, রিস্ক নিয়েই কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেছে। এর আগে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা 15 বছরের শাসনাবসান ঘটে আওয়ামী লীগের। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন চলে যায় জনতার দখলে। সেখানে ব্যাপক ভাঙচুর লুটপাট চলে। সেদিন ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও হামলা হয়। ওই কার্যালয়ের 3টি ভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত বছরের মে মাসে আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। সেই হিসেবে যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে সরকার গঠনের পর অন্যান্য দেশের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় পারস্পরিক বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যে চুক্তিটি স্বাক্ষর হয় অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। যে কারণে প্রশ্ন উঠেছে, ঠিক কী ছিল ওই চুক্তিতে? সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সই হওয়ায় বিষয়টি ঘিরে নানা সমালোচনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক চিঠিতে লিখেছেন, আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকরা সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল 9 মাস ধরে, কিন্তু গোপনীয়তার শর্তের কারণে তখন এর বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। এখন চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $800 কোটি। তবে এ বাণিজ্যে বাংলাদেশ আমদানির তুলনায় রপ্তানি বেশি করে। ডলারের হিসাবে বাংলাদেশ বছরে যুক্তরাষ্ট্রে প্রায় $600 কোটি পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি করে প্রায় $200 কোটি পণ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে বছরে প্রায় $400 কোটি পণ্য বেশি কেনে। এই বাণিজ্য ভারসাম্যহীনতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশকে তাদের কাছ থেকে কেনাকাটা বাড়াতে হবে। এ লক্ষ্যে দেশটি শাস্তিমূলক শুল্ক আরোপ করে। এই পরিস্থিতির সমাধানেই দুই দেশের মধ্যে চুক্তিটি সম্পন্ন হয়। একই কৌশলে চাপ প্রয়োগ করে 100টিরও বেশি দেশের সঙ্গে চুক্তিতে গিয়েছে ট্রাম্প প্রশাসন। যেসব চুক্তিতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রই বেশি লাভবান হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা 3টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। টেলিফোনে আলাপকালে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসাথে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ
সদিচ্ছতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষ করার পর দেশে ফিরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর আন্তর্জাতিক অঙ্গন থেকে তাকে শুভেচ্ছা জানান নেতারা এবং একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানাতে থাকেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর একাধিক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, যার কারণে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া সিদ্ধান্তগুলো হচ্ছে সরকারি গাড়ি চালক ও জ্বালানি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল, প্রটোকল কমানো ও শনিবারেও অফিস করা, জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা 4টিতে নামিয়ে আনা এবং প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান প্রথা বাতিল করা। এছাড়াও রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করা ও জনভোগান্তি কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজন করা। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গণমাধ্যমকে এসব বিষয় অবহিত করেন। তিনি জানান, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাজধানীর গুলশানের বাসাতেই থাকছেন তারেক রহমান। এছাড়া চলাচল করছেন নিজের সাদা টয়োটা গাড়িতেই। এদিকে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে দিবসটিকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। গণমাধ্যমকে তিনি জানান, শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন নতুন সরকারের মূল ফোকাস। এ লক্ষ্যে 180 দিনের স্বল্পমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি সরকার। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, নদী খাল জলাধার খনন ও পুনর্খনন নিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়াও রমজানেই পাইলট প্রজেক্ট হিসেবে 8 বিভাগের 8 উপজেলায় ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সামনে রেখে এবার সংগঠনের দিকেও মনোযোগী হচ্ছে দলটি। নির্বাচনে ধানের শীষ না পেয়ে দলের নেতারা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তৃণমূলের অনেক জায়গায় সংগঠন কার্যত বিভক্ত হয়ে পড়ে। এই অবস্থায় তৃণমূলের সংগঠন গুছিয়ে সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন নিয়েই স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করতে চায় বিএনপি। সিদ্ধান্ত না হলেও এর অংশ হিসেবে ঈদুল ফিতরের পর তৃণমূল পুনর্গঠনে হাত দিতে পারে দলটি। দলীয় সূত্রে এমন তথ্য জানা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধশতাধিক আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে দলকে চ্যালেঞ্জে ফেলেছিলেন ধানের শীষ প্রতীক না পাওয়া বিএনপি নেতারা। যদিও বিষয়টি সহজেই উতরে এককভাবে 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে নির্বাচনে এত সংখ্যক বিদ্রোহী প্রার্থী হওয়া নিয়ে চিন্তিত দলটি। তাই এর প্রকৃত কারণ অনুসন্ধানে নামছে বিএনপি। দলটি বুঝতে চায় দলের নেতারা নিজেদের অধিকতর যোগ্য মনে করছেন নাকি কারো ইন্ধনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তারা। দলটি মনে করছে নির্বাচনে পাশ করার প্রবল সম্ভাবনা ছিল, এরকম বেশ কয়েকজন প্রার্থীও হেরে গেছেন। এদের মধ্যে খুলনা 2 আসনের নজরুল ইসলাম মঞ্জু, রংপুর 6 আসনের সাইফুল ইসলাম, ময়মনসিংহ 1 আসনের সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অন্যতম। ধানের শীষের এমন প্রার্থীরা কেন হারলেন এর কারণও জানতে চায় দল। তাই এই দুটি বিষয় নিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। বিএনপির দপ্তর বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যেসব নেতা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন এমন অন্তত 71 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। আর দলীয় বা দল সমর্থিত জোট প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয় সারা দেশের বিভিন্ন এলাকায় সহস্রাধিক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড প্রসঙ্গে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল গণমাধ্যমকে জানান, সামনে স্থানীয় সরকারের নির্বাচনগুলো পর্যায়ক্রমে হতে থাকবে। সুতরাং দলকে গুছিয়ে সুসংগঠিত রাখতে কাজ করবে বিএনপি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।